আগস্ট 2019 হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের এক অদ্ভুত ইচ্ছার কথা জানালেন। তিনি বললেন, আমি গ্রিনল্যান্ড কিনতে চাই। মুহূর্তেই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে। সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু হলো। অনেকেই ভাবলেন এটি হয়তো ট্রাম্পের কোনো কৌতুক। কিন্তু ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন যখন বিষয়টিকে অ্যাবসার্ড বলে উড়িয়ে দিলেন, তখন ট্রাম্প রেগে গিয়ে ডেনমার্ক সফরই বাতিল করে দিলেন। আর 2026-এ এসে ট্রাম্প হুমকি দিচ্ছেন, সোজা পথে গ্রিনল্যান্ড না পেলে তিনি কঠিন পথে হাঁটবেন। ভাবুন একবার, 21 লক্ষ বর্গ কিলোমিটারের এক বিশাল দ্বীপ, তাকে একটা রিয়েল এস্টেট ডিলের মতো কেনা বেচার বিষয় হতে পারে। যদিও গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ, অথচ এই বরফে ঢাকা দ্বীপটির মালিকানা দাবি করে বসে আছে 3000 কিলোমিটার দূরের ছোট্ট একটি ইউরোপীয় দেশ ডেনমার্ক। কোথায় ডেনমার্ক আর কোথায় গ্রিনল্যান্ড? আয়তনে গ্রিনল্যান্ড ডেনমার্কের চেয়ে 50 গুণ বড়, অথচ অদ্ভুত এক ঐতিহাসিক সমীকরণে এই বিশাল ভূখণ্ডটি রয়ে গেছে ছোট্ট ডেনমার্কের পকেটে। কিভাবে উত্তর আমেরিকার এই বিশাল দ্বীপটি ইউরোপের একটি ক্ষুদ্র দেশের দখলে গেল? এই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। এই গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে 1000 বছর আগে, এক নির্বাসিত ভাইকিংয়ের হাত ধরে। নাম তার এরিক দ্য রেড। নরওয়েজিয়ান ভাইকিং এরিক ছিলেন অত্যন্ত রকচটা স্বভাবের মানুষ। খুনের দায়ে তাকে আইসল্যান্ড থেকেও নির্বাসিত করা হয়েছিল। 982 খ্রিস্টাব্দে নিজের পরিবার আর কিছু অনুসারী নিয়ে তিনি আটলান্টিক মহাসাগরের অজানা পশ্চিমে পাড়ি জমান। দীর্ঘ সমুদ্র যাত্রার পর তিনি এমন এক ভূখণ্ডে পৌঁছান যা ছিল বরফে ঢাকা, রুক্ষ এবং বসবাসের অযোগ্য। কিন্তু এরিক ছিলেন ধুরন্ধর। তিনি জানতেন এখানে বসতি করতে হলে আইসল্যান্ড থেকে আরও মানুষকে নিয়ে আসতে হবে। কিন্তু বরফের দেশ বা আইসল্যান্ড নাম শুনলে কেউ আসতে চাইবে না, তাই তিনি এক চতুর্ফন্দি আঁটলেন। পুরো দ্বীপটি বরফে ঢাকা থাকলেও তিনি এর নাম দিলেন গ্রিনল্যান্ড বা সবুজ ভূমি। ইতিহাসবিদরা একে বলেন হিস্ট্রিজ ফার্স্ট মার্কেটিং স্ক্যাম। এরিকের এই মিথ্যা আশ্বাসে প্রলুব্ধ হয়ে প্রায় 25টি জাহাজে করে কয়েকশো ভাইকিং তার সাথে এই নতুন দেশে পাড়ি জমায়। যদিও মাত্র 14টি জাহাজ শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। তারা গ্রিনল্যান্ডের দক্ষিণ উপকূলে বসতি গড়ে তোলে। প্রায় 500 বছর ধরে এই নর্স বা ভাইকিংরা সেখানে টিকেছিল। তারা ইউরোপের সাথে সিল মাছের চামড়া, ওয়ালরাসের দাঁত এবং মেরু ভাল্লুকের চামড়ার ব্যবসা করত। ভ্যাটিকান চার্চ পর্যন্ত তাদের বিশপ পাঠিয়েছিল। কিন্তু 1500 শতকের দিকে হঠাৎ করে এই গ্রিনল্যান্ড থেকে ভাইকিংরা উধাও হয়ে যায়। কি ঘটেছিল তাদের সাথে? গবেষকরা মনে করেন হঠাৎ করে পৃথিবী জুড়ে শুরু হওয়া লিটল আইসেজ এবং স্থানীয় ইনুইট আদিবাসীদের সাথে সংঘর্ষে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ইউরোপের সাথে তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় 300 বছর ধরে গ্রিনল্যান্ড পড়ে থাকে বিশ্বমঞ্চের আড়ালে, একাকী এবং নিঃসঙ্গ। ইউরোপের মানুষ ভুলে গিয়েছিল যে সেখানে তাদের কোনো বসতি ছিল। ভাইকিংরা হারিয়ে যাওয়ার প্রায় 300 বছর পর 1721 সালে আবার গ্রিনল্যান্ডের দিকে নজর পড়ে ইউরোপের। এবার মঞ্চে আসেন এক ড্যানিশ নরওয়েজিয়ান ধর্মযাজক, নাম হ্যান্স এজেডে। তৎকালীন সময়ে ডেনমার্ক এবং নরওয়ে ছিল একটি যুক্তরাজ্য বা ডেনমার্ক নরওয়ে ইউনিয়ন। কোপেনহেগেন থেকে রাজা চতুর্থ ফ্রেডরিক হ্যান্স এজেডেকে অনুমতি দিলেন গ্রিনল্যান্ডে যাওয়ার। তাদের ধারণা ছিল শত শত বছর আগে যাওয়া ভাইকিংরা হয়তো এখনও সেখানে বেঁচে আছে এবং তারা তখনও ক্যাথলিক রয়ে গেছে। তাদের প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্মে দীক্ষিত করাই ছিল এই অভিযানের লক্ষ্য। কিন্তু গ্রিনল্যান্ডে পৌঁছে হ্যান্স এজেডে অবাক হয়ে গেলেন। তিনি কোনো ভাইকিং খুঁজে পেলেন না, পেলেন স্থানীয় ইনুইট জনগোষ্ঠীকে। ভাইকিংরা না থাকলেও ডেনমার্কের রাজা দাবি করলেন, যেহেতু ভাইকিংরা একসময় আমাদের পূর্বপুরুষ ছিল, তাই এই দ্বীপ আমাদেরই। এভাবেই 1721 সালে নতুন করে গ্রিনল্যান্ডে ডেনমার্কের ঔপনিবেশিক শাসন শুরু হয়। কিন্তু গল্পের আসল মোড় আসে 1814 সালে। নেপোলিয়নিক যুদ্ধে ডেনমার্ক ছিল নেপোলিয়নের পক্ষে, অর্থাৎ পরাজিত দলে। অন্যদিকে সুইডেন ছিল বিজয়ী দলে। যুদ্ধের পর স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ট্রিটি অব কিয়েল। এই চুক্তিতে পরাজিত ডেনমার্ককে বাধ্য করা হয় নরওয়েকে সুইডেনের কাছে হস্তান্তর করতে। কিন্তু এখানেই ড্যানিশ কূটনীতিকরা এক অসামান্য চাল চাললেন। চুক্তির সূক্ষ্ম একটি ধারায় তারা উল্লেখ করলেন, নরওয়ে সুইডেনের অংশ হবে ঠিকই, কিন্তু আটলান্টিক মহাসাগরে নরওয়ের পুরনো কলোনিগুলো যেমন আইসল্যান্ড, ফারো আইল্যান্ড এবং গ্রিনল্যান্ড ডেনমার্কের দখলেই থাকবে। সুইডেন তখন নরওয়েকে পাওয়ার আনন্দে এতটাই মশগুল ছিল যে তারা এই বরফ ঢাকা দ্বীপগুলোর দিকে নজর দেয়নি। আর এভাবেই এক কলমের খোঁচায় ভৌগোলিকভাবে নরওয়ের কাছাকাছি হওয়া সত্ত্বেও গ্রিনল্যান্ড হয়ে গেল ডেনমার্কের সম্পত্তি।
1940 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। হিটলারের নাৎসি বাহিনী মাত্র কয়েক ঘন্টার মধ্যে ডেনমার্ক দখল করে নিল। কোপেনহেগেনে বসে ড্যানিশ রাজা এবং সরকার কার্যত নাৎসিদের পুতুলে পরিণত হল। তখন আটলান্টিকের ওপারে ওয়াশিংটনে ডেনমার্কের রাষ্ট্রদূত ছিলেন হেনরিক কফম্যান। তিনি জানতেন ডেনমার্ক দখল করার পর হিটলারের নজর এখন গ্রিনল্যান্ডের দিকে পড়বে, কারণ গ্রিনল্যান্ড থেকে আমেরিকা এবং কানাডায় বোমারু বিমান পাঠানো খুব সহজ। হেনরিক কফম্যান এক দুঃসাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি তার নিজের সরকার অর্থাৎ জার্মানি নিয়ন্ত্রিত ড্যানিশ সরকারের আদেশ অমান্য করলেন। তিনি নিজেকে স্বাধীন ডেনমার্কের প্রতিনিধি ঘোষণা করলেন এবং আমেরিকার সাথে সরাসরি এক চুক্তি স্বাক্ষর করলেন। 1941 সালের সেই চুক্তিতে তিনি আমেরিকাকে বললেন, আপনারা গ্রিনল্যান্ডে আসুন, ঘাঁটি গাড়ুন এবং নাৎসিদের হাত থেকে এই দ্বীপকে রক্ষা করুন। আমেরিকা তো এমন সুযোগের অপেক্ষাতেই ছিল। তারা দ্রুত গ্রিনল্যান্ডে তাদের সেনা পাঠালো এবং বিশাল সব এয়ারবেস তৈরি করল। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল থুলি এয়ারবেস। যুদ্ধের পর ডেনমার্ক স্বাধীন হল, কিন্তু আমেরিকা গ্রিনল্যান্ড ছাড়তে চাইল না, কারণ ততদিনে শুরু হয়ে গেছে এক নতুন যুদ্ধ, কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নজরদারি চালানোর জন্য গ্রিনল্যান্ড ছিল আমেরিকার কাছে তুরুপের দাস। 1946 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্কে প্রস্তাব দিলেন, তোমরা তো ওই বরফের দ্বীপ দিয়ে কিছু করছো না, $100 মিলিয়ন বিনিময়ে গ্রিনল্যান্ড আমাদের কাছে বিক্রি করে দাও। সে সময় $100 মিলিয়ন ছিল অনেক বড় অঙ্ক, কিন্তু ডেনমার্ক সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। তারা বুঝতে পেরেছিল গ্রিনল্যান্ড শুধু বরফের স্তূপ নয়, এটি বিশ্ব রাজনীতিতে তাদের গুরুত্ব বজায় রাখার একমাত্র চাবিকাঠি। গ্রিনল্যান্ড আছে বলেই ছোট্ট ডেনমার্ক বিশ্ব নেতাদের সাথে এক টেবিলে বসার সুযোগ পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে তখন কলোনি বা উপনিবেশ প্রথা বিলুপ্তির হাওয়া বইছে। জাতিসংঘ ডেনমার্কে চাপ দিতে শুরু করল গ্রিনল্যান্ডকে স্বাধীনতা দেওয়ার জন্য অথবা তাদের সমান অধিকার দেওয়ার জন্য। 1953 সালে ডেনমার্ক তাদের সংবিধান পরিবর্তন করল। গ্রিনল্যান্ডকে আর কলোনি হিসেবে না রেখে ডেনমার্কের একটি আর্মড বা জেলা হিসেবে ঘোষণা করা হলো। অর্থাৎ গ্রিনল্যান্ডের ইনুইটরা রাতারাতি ড্যানিশ নাগরিক হয়ে গেল এবং ডেনমার্কের পার্লামেন্টে তাদের প্রতিনিধি পাঠানোর সুযোগ পেল। কিন্তু গ্রিনল্যান্ডের মানুষ এতে সন্তুষ্ট ছিল না। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং জীবনযাত্রা ডেনমার্কের চেয়ে সম্পূর্ণ আলাদা। কোপেনহেগেন থেকে 3500 কিলোমিটার দূরের মানুষের ভাগ্য নির্ধারণ করা মেনে নিতে পারছিল না গ্রিনল্যান্ডের রাজধানী নুকের অধিবাসীরা। দীর্ঘ আন্দোলনের পর 1979 সালে গ্রিনল্যান্ডকে হোম রুল বা স্বায়ত্তশাসন দেয়া হয় এবং সর্বশেষ 2009 সালে দেয়া হয় সেলফ রুল বা স্বশাসন। বর্তমানে গ্রিনল্যান্ডের অবস্থা অনেকটা এমন। তাদের নিজস্ব পার্লামেন্ট আছে, পুলিশ আছে এবং অভ্যন্তরীণ সব বিষয়ে তারা স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তাদের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা এবং মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে ডেনমার্ক। তবে এর বিনিময়ে ডেনমার্ককে দিতে হয় চড়া মূল্য। প্রতি বছর ডেনমার্ক সরকার গ্রিনল্যান্ডকে প্রায় $600 মিলিয়ন অনুদান বা ব্লক গ্র্যান্ট দেয়। গ্রিনল্যান্ডের মোট বাজেটের অর্ধেকেরও বেশি আসে ডেনমার্কের এই পকেট মানি থেকে। বিশ্লেষকরা মনে করেন ডেনমার্কে বিশাল অঙ্কের টাকা লোকসান দিয়েও গ্রিনল্যান্ডকে ধরে রেখেছে শুধুমাত্র আর্কটিক সুপার পাওয়ার হিসেবে নিজেকে জাহির করার জন্য। গ্রিনল্যান্ড ছাড়া ডেনমার্ক শুধুই উত্তর ইউরোপের একটি সাধারণ দেশ, কিন্তু গ্রিনল্যান্ড সাথে থাকায় আর্কটিক কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ডেনমার্কের একটি শক্তিশালী চেয়ার নিশ্চিত হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, গ্রিনল্যান্ডের মানুষ কি চায়? গ্রিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী এবং অধিকাংশ জনগণ পূর্ণ স্বাধীনতার স্বপ্ন দেখেন। তারা চান ডেনমার্কের পতাকা নামিয়ে পুরোপুরি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে। 2009 সালের স্বশাসনের আইনে সেই সুযোগও রাখা হয়েছে। গ্রিনল্যান্ড চাইলেই গণভোটের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করতে পারে, কিন্তু সমস্যা হল অর্থনীতি। আজ যদি গ্রিনল্যান্ড স্বাধীন হয়, তবে কাল থেকেই ডেনমার্কের দেয়া সেই $600 মিলিয়ন অনুদান বন্ধ হয়ে যাবে। গ্রিনল্যান্ডের নিজস্ব অর্থনীতি মূলত মাছ ধরার উপর নির্ভরশীল, যা দিয়ে আধুনিক রাষ্ট্র চালানো অসম্ভব। স্বাধীনতা পেতে হলে গ্রিনল্যান্ডকে খনিজ সম্পদ উত্তোলনের দিকে ঝুঁকতে হবে, আর এখানে এসে যায় এক কঠিন উভয় সংকট বা প্যারাডক্স। খনি ঘুরলে পরিবেশ নষ্ট হবে, ইনুইটদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা ব্যাহত হবে, যা তারা চায় না। আবার খনি না খুঁড়লে ডেনমার্কের টাকার গোলাম হয়ে থাকতে হবে। অন্যদিকে গ্রিনল্যান্ড স্বাধীন হলে তারা কি নিজেদের রক্ষা করতে পারবে, নাকি রাশিয়া বা চীনের মতো কোনো পরাশক্তির খপ্পরে পড়বে? অনেকেই মনে করেন গ্রিনল্যান্ড স্বাধীন হলে তা আসলে আমেরিকারই একটি অঘোষিত কলোনিতে পরিণত হবে, কারণ নেটো এবং আমেরিকা কখনোই গ্রিনল্যান্ডকে অরক্ষিত ছেড়ে দেবে না। ডেনমার্কের জন্য গ্রিনল্যান্ড হলো এক দামি অলংকার, যা পরে থাকা যেমন ভারী, আবার খুলে ফেললে সম্মান থাকে না। আর আমেরিকার জন্য গ্রিনল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে বড় আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার।
ভূরাজনীতির এই দাবা খেলায় গ্রিনল্যান্ড এখন এক গুরুত্বপূর্ণ ঘুঁটি। বরফ যত গলছে, এই দ্বীপকে ঘিরে পরাশক্তিদের লড়াই তত উষ্ণ হচ্ছে। 1721 সালে হ্যান্স এজেডে যে দ্বীপটিকে অবহেলায় পেয়েছিলেন, একবিংশ শতাব্দীতে এসে সেটি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ভূখণ্ড। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ। এটি ইতিহাসের এক দুর্ঘটনা হতে পারে, কিন্তু একে ধরে রাখাটা ডেনমার্কের জন্য এখন অস্তিত্বের প্রশ্ন। আর সেই অস্তিত্বের লড়াইয়ে ট্রাম্পের কেনা বেচার প্রস্তাব কেবল এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র। ভবিষ্যতে গ্রিনল্যান্ডের মানচিত্রের রং বদলাবে কিনা তা সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, উত্তর মেরুর এই সাদা বরফের নিচে চাপা পড়ে আছে আগামী দিনের বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত বারুদ।